আমি প্রথম প্রেগনেন্ট হই বিয়ের আগে। বৈধ বাচ্চা যেমন পেটে আসলে ভূতির মায়ের জন্য সুখ নিয়ে আসে, ঠিক তেমনি অবৈধ বাচ্চা পেটে আসলে যন্ত্রণা, লজ্জা আর ভয় নিয়ে আসে। সেই সময়টা আমার মাথা কাজ করছিল না, কিভাবে কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। যখন ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হই তখন প্রেমটা হয়েছিল। সবে মাত্র 16 পা দিয়েছিলাম। চোখে ছিল হাজারো স্বপ্ন, হাজারো অনুভূতি, বুক ভর্তি আবেগ। ভুল সঠিক এসব কিছুই বুঝতাম না। মনের গভীরে প্রেম বাসা বেঁধেছিল, যা অবুঝ মন থেকে কারো সরানোর ক্ষমতা ছিল না। প্রথম দেখাতেই তার উপর ক্র্যাশ খেয়ে গিয়েছিলাম। সেদিন কলেজ জীবনের প্রথম ক্লাস ছিল, তাই বড় আপু আমাকে নিয়ে এসেছিল। মুহূর্তটা এমন ছিল, আমি আর বড় আপু রিস্কায় ছিলাম। সে তখন বাড়ির গেটে দাঁড়িয়ে একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছিল। সেদিন তার সাথে চোখাচোখি হয়। তার চোখগুলো দেখেই আমি হারিয়ে গিয়েছিলাম এক প্রকার। একটা ছেলের চোখের চাহনি এত মায়াবী হতে পারে, সেটা তাকে না দেখলে বুঝতেই পারতাম না। এক পলক দেখেই লজ্জায় লাল হয়ে গিয়েছিলাম। এরপর থেকে প্রতিদিনই তার সাথে দেখা হতো। সকালে একবার কলেজে যাওয়ার সময়, আর বিকেলে কলেজ পাশেই ছিল তার বাসা, এবং তার ব্যবসাও সেদিকেই ছিল। ছুটির দিন বিকেলে তাকে দেখতাম, চায়ের দোকানে বসে আড্ডা দিত। সেও যে আমাকে দেখতো না, আমাদের বন্ধু বান্ধবীরাও বুঝতো। এভাবে 1 মাস অতিক্রান্ত হওয়ার পর সে নিজে থেকে আমার কাছে এসে পরিচয় হয়। ঠিক 21 দিনের মাথায় প্রেম প্রস্তাবটা সেই দিয়েছিল। আমিও মানা করতে পারিনি। তাকে যত দেখতাম ততই মুগ্ধ হতাম। আমার প্রতি তার আচরণ খুব আহামরি কিছু ছিল না। 8-10 জন প্রেমিক যেমন হয় ঠিক তেমনই ছিল, কিন্তু তাই আমার ভালো লাগতো একটু বেশি, কারণ হয়তো অসম্ভব আবেগ। আস্তে আস্তে আমাদের সাক্ষাৎ বাড়লো, কলেজ গেট পর্যন্ত যা সীমাবদ্ধ ছিল তা আস্তে আস্তে ক্লাস পালিয়ে পার্কে যাওয়া পর্যন্ত গড়ালো। প্রায় কথায় কথায় মিথ্যা কথা বলতাম বাসায়, লুকিয়ে ফোনে কথা বলতাম বান্ধবীদের নাম ব্যবহার করে। এক্সট্রা ক্লাস আছে বলে আসল সময়টুকুতে ও ক্লাস করা বাদ দিয়ে প্রেম করতে ব্যস্ত হয়ে পড়তাম। দিন যত গড়াতে লাগলো, তাকে কাছে পাওয়া আকাঙ্ক্ষাটা বাড়তে লাগলো। তার দিক থেকেও এরকম সাড়া পেলাম, কিন্তু তার চাহিদা যে অন্য কিছু ছিল তা বুঝতে সময় লেগে গেল একটু। প্রেমের 1 বছর পূর্তিতে তার আবদার হলো তার সাথে শারীরিক সম্পর্ক করতে হবে। নানা অজুহাত দিয়ে আরও 3 মাস পার করলাম। নিজের বিবেক আর মন দুটো মিলে একে অপরের সাথে যুদ্ধ করতে শুরু করলো। এই 3টা মাস এক রাতও ঠিকভাবে ঘুমাতে পারিনি। প্রতিদিন একই কথা, রাগ করতো আমার সাথে কথায় কথায়। কেমন যেন চিরাচরিত স্বভাব হয়ে গিয়েছিল। তার থেকে কষ্ট নিতে পারছিলাম না, কারণ আমি তার থেকে ভালোবাসা পাওয়ায় অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। তার অবহেলা, রাগ আমি নিতেই পারছিলাম না। আমার ভালোবাসাটাও তার কাছে মিথ্যা হতে শুরু করে দিল। কত শত চেষ্টা করতাম তাকে বোঝানোর জন্য, কিন্তু সে বুঝতেই চাইতো না। যদি তার সাথে তাতে সেসব করি তাহলে হয়তো থাকবে, না করলে আমাকে রেখে চলে যাবে, বুঝতে পারছিলাম। আর বিয়ের আগে শারীরিক সম্পর্ক করা কতটা খারাপ তাও জানতাম। এখন যে কোনো একটা পথ বেছে নেওয়া লাগবে আমার। সেদিন রাতে সে বলল, আজ শেষবারের মতো, সে বলছে। তখন তার এইভাবে আবদার করাতে নিজেকে আর ধরে রাখতে পারিনি। মনের মধ্যে অজড়তা, ভয়ভীতি, তাকে নিজের সাথে রাখার অদম্য ইচ্ছা, সব নিয়ে তার কাছে ছুটে গেলাম। সে প্ল্যান করলো, আমার কলেজের কাছের বান্ধবী একটা হোস্টেলে থাকতো, তাকে আমার মা বাবাও চিনত। সে মেয়ে গ্রামে যাওয়ার কথা বলে যেন 2 দিনের জন্য বাসা থেকে বের হই তার সাথে। রিলেশনের পর থেকে ছোটোখাটো অনেক মিথ্যা কথাই বলতাম, কিন্তু এই মিথ্যাটা বলতে কেন যেন বিবেকে অনেক বাধা দিচ্ছিল। আমাকে আমার পরিবারের সবাই খুব বিশ্বাস করত। বাবা একটু অমত করলেও ঠিকই রাজি হয়ে গেলেন প্রাণপ্রিয় বান্ধবীর সাথে তার গ্রামে যেতে দিতে। এদিকে বান্ধবীকে আগেই সব জানিয়ে রেখেছিলাম, সেও সাহায্য করতে রাজি হয়ে গেল। আমরা চট্টগ্রামে বারদাহাট এ বাসিন্দা। সে আমাকে নিয়ে ঢাকায় আসলো। এই প্রথম বাবা মা থেকে এত দূরে কোথাও এসেছি। পাশে সে আছে এটাই ভরসা, তারপরও একটা ভীতি কাজ করছে। কারণ আমি যে কাজের জন্য এখানে এসেছি তা নেহায়েত খারাপ কাজ। তাও তার মুখের হাসিটা দেখলে সব ভুলে যাই। শুধুমাত্র একটা কবুল বলা ছাড়া আর তেমন কিছুই বাদ পড়েনি আমাদের সম্পর্কে।
ভালো সে যে আমাকে অনেক ভাসে তাও বুঝতে পারি আমার প্রতি তার যত্নে। পুরো একটা বছর ধরে আমাকে যেভাবে আগলে রেখেছে এই ছেলেটা, তাতে তার ভালোবাসা আলাদা করে প্রমাণ করা লাগবে না আমার চোখে অন্ততপক্ষে। সেদিন আমরা ঢাকায় এসে ওর এক বন্ধুর বাসায় উঠেছিলাম। বাসায় কেউ ছিল না যদিও। আমরা সারাদিন ঘোরাঘুরি করলাম। তার হাতে হাত থেকে হাঁটতে হাঁটতে শান্তি লাগছিল। বুঝতে বাকি রইল না এই হাতটা ছেড়ে আমি দিয়ে থাকতে পারবো না। রাতে বাইরে থেকে খেয়ে আসলাম আমরা। এসে ফ্রেশ হয়ে নিলাম। আমি ও তার পাশাপাশি বসে আছি। কেমন যেন একটা লজ্জা কাজ করছিল। আর ভাবছি আজ প্রথম ও আর আমি একসাথে থাকবো। মনে হচ্ছিল এখন আমরা বিয়ে করে নিলেই তো পারতাম। ওর হাত ধরে বললাম, চলো না আমরা বিয়ে করে নিই। করব আর কিছুদিন পরে। তুমি ইন্টারটা শেষ করো, আমার ব্যবসাটা একটু ভালো হলেই তোমার বাসায় প্রস্তাব পাঠাবো। তোমার বড় আপুর এখনও পড়াশোনা করছে। আমার মনে হয় না তোমাকে আগে বিয়ে দিয়ে দেবে। না হলে আমি এখনই তাই করতাম। ওর কথায় যুক্তিতে বুঝতে পেরেছিলাম সত্যি তো বিয়ে দিবে না আমাকে এত আগে। মা বাবাকে বলতে গেলে হয়তো তার থেকে আমাকে দূরে সরিয়ে দেবে। রাতের গভীরতা বাড়ছিল, সেই সাথে তার আদরে ডুবে যাচ্ছিলাম। বিয়ে ছাড়া বাসর হচ্ছিল আমাদের, বৈধতা ছিল না, তবুও তার প্রতিটা স্পর্শ আমাকে মাতাল করে দিচ্ছিল সেই রাতে। হয়তো ভালোবাসা এত ছিল বলেই নিজেকে বিলিয়ে দিতে গিয়ে আর দ্বিতীয়বার ভাবতে হয়নি আমার। পরদিন সকালবেলা যখন চোখ খুলে তখন আমি তার বুকে মুখ গুজে শুয়ে শুয়েছিলাম। এত শান্তি লাগছিল ওর বুকে। তাকিয়ে দেখি সে আমার আগে উঠে গেছে। আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ঠিক মতো ঘুম হয়েছে ম্যাডামের? হুম। আমি লজ্জায় তার দিকে তাকাতেই পারছিলাম না। সকালে আমার প্রতি যেন তার ভালোবাসা আরও কয়েক গুণ বেড়ে গেল। সে আমাকে একটা মেডিসিন দিল খেতে, আমিও খেয়ে নিলাম। কিছুক্ষণ পর আমার কপালে একটা ছোট্ট চুমু দিয়ে বলেছিল, আজ আমাদের ভালোবাসা পূর্ণ হয়ে গেছে। অনেক ভালোবাসি তোমাকে। আজীবন পাশে থাকবে? হুম, থাকবো সবসময়। সেদিন আমরা সারা দিন ঘুরে ফিরে বাড়ি চলে আসলাম। তারপর থেকে আবার প্রতিদিনের জীবন শুরু হয়ে গেল। কিন্তু কিছুদিন ধরে দেখি সে আগের মতো আমার জন্য সকাল বিকেলে দেখা করতে ছুটে আসে না। কথা বলাও কমিয়ে দিয়েছে। আগের মতো খোঁজ নেয় না। জিজ্ঞাসা করলেই বলে, আমাদের ভবিষ্যৎ ভালো করার জন্যই এখন দিনরাত খাটতে হয় আমার। ভালোভাবে টাকা উপার্জন করতে না পারলে তোমাকে খাওয়াবো কি বিয়ের পরে? তার এইরূপ ব্যবহারে আমাকে অনেক কষ্ট দিতে শুরু করে। কিছুই বলতাম না। এইভাবে 2 মাস কেটে যায়। আজ 17 দিন সে আমার সাথে দেখা করছে না, ফোনে কথাও বলছে না। আমার শরীর একটু একটু খারাপ লাগছে শুরু করে। তার মন আরও খারাপ। মাঝে দিয়ে পিরিয়ডও হলো না। আমার রক্তশূন্যতার সমস্যা আছে বলে মাঝে মাঝে পিরিয়ড ডেট মিস হতো। কিন্তু এবার যখন 2 মাসে একবারও হলো না, তখন আমি ভয় পেয়ে গেলাম। কলেজের সেই বান্ধবীর সাথে শেয়ার করার পর ও আমাকে বলল কিট দিয়ে টেস্ট করে দেখতে। করে দেখলাম পজিটিভ এসেছে। ভয়ে আমি পুরো শেষ। ভাবলাম এটা ভুলও হতে পারে, তাই আবার করি। পরপর 3বার রেজাল্ট পজিটিভই আসলো। এবার আমার বয়ফ্রেন্ডকে কল দিলাম। টানা 21টা কল দেওয়ার পরও সে রিসিভ করলো না। তাই বাধ্য হয়ে তাকে মেসেজ পাঠালাম, আমি প্রেগনেন্ট, তুমি কি ফোনটা রিসিভ করবে না? 10 মিনিট পর আবার কল দিলাম, দেখি এবার মোবাইলটা বন্ধ। মনে হতে শুরু করলো সে কি আমাকে আর চায় না? সেও কি অন্য ছেলেদের মতো? আমি কি তার শুধু শারীরিক চাহিদা মেটানোর জন্যই একটা পুতুল ছিলাম? আমার প্রতি কি তার কোনো মায়া কাজ করে না? সে কি আমাকে আর ভালোবাসে না, নাকি ভালোবাসা না কোনো দিনই ছিল না? আমার যে অনেক ভয় লাগছে আর কষ্ট হচ্ছে। আমার সামনে কি কোনো পথ আছে যা ধরে আমি এই ঝামেলা থেকে রক্ষা করতে পারি, নাকি নেই? আমার কি উচিত হবে আত্মহত্যা করা? আমার জন্য এটাই উচিত হবে। না হলে যে মা বাবা আপু আমার জন্য কেউই মুখ দেখাতে পারবে না এই সমাজে। আমি এখন চোখ মুখ বন্ধ অন্ধকার দেখছি। হঠাৎ মনে পড়বো আমার এই ব্যাপারটা জানাজানি হবে কিছুদিন পরেই, তখন মা বাবা কিভাবে মুখ দেখাবে? আমার কারণে তারা সমাজে কিভাবে টিকে থাকবে? আপুর কি হবে? এলাকার লোকজন আমাদের কি বলবে? এই বাচ্চাটা এখন পেটে আসলো, তাকে তো আমি চাই না। এই যে একটা গলার কাটা হয়ে গেছে, তার প্রতি আমার কোনো অনুভূতি কাজ করছে না একদমই। মা হলে নাকি মায়া লাগে। আমার যে অসহ্য লাগছে, পারছি না একে আমি মেনে নিতে।
এসব ভাবতে ভাবতে আমি মাথা ঘুরে পড়ে যাই। অনেক কষ্টে বিছানায় গিয়ে গা এলিয়ে ঘুমিয়ে পড়ি, কান্না করতে করতে। রাত 11টার দিকে সে আমাকে ফোন করে একটা মেসেজ পাঠায়, কাল সকালে কলেজের সামনে এসে দেখা করবে। মনের এত বড় বোঝা আর বইতে পারছিলাম না। তার মেসেজ পেয়ে অনেকটা ভালো লাগলো। সাথে সাথে তাকে কল ব্যাক করলাম। সে ফোন বন্ধ করে দিল। ফোনটা বুকে জড়িয়ে ধরে আকাশের পানে তাকিয়ে ভাবছি, আমি কি ভুল মানুষকে ভালোবাসলাম? সে কি আমার জীবনটা শেষ করে দিবে? আমার ভুলের জন্য কি আমার জীবন দিয়ে দিতেই হবে? এই সমস্যা থেকে কি আমি মুক্তি পাবো না? আমার এই ভুলের খেসারত কি আমার মরেই দিতে হবে, নাকি অন্যভাবে? কী করব আমি? সারা রাত কোনো মতে পার হলো। সকাল সকাল কলেজের টাইম হতে না হতেই আমি চলে গেলাম। গিয়ে দেখি সে আসেনি। এভাবে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পার হয়ে গেল। কলের পর কল দিচ্ছি তাকে, কিন্তু সে ধরছে না। প্রায় সকাল শেষ হয়ে আসতে চাইলো, কিন্তু আমার আসার নাম নেই। এবার আমি রাস্তার ধারে বড় বটগাছটার সাথে দাঁড়িয়ে শব্দহীন কান্না করতে শুরু করলাম। মাথাটা খুব বেশি পরিমাণে ঘুরতে শুরু করেছে। পেছন থেকে কে যেন এসে আমার কাঁধে হাত রেখে, কিন্তু ঘুরে দেখার আগেই আমি অচেতন হয়ে পড়ি। যখন জ্ঞান ফিরি তখন নিজেকে হাসপাতালে বিছানায় আবিষ্কার করি। নিজের বাচ্চাটাকে অ্যাবর্শন করে শান্তি লাগছিল অনেক, কারণ সে তো অবৈধ ছিল। মনে হচ্ছিল একটা আস্ত বড় পাথর যেন আমার বুক থেকে কেউ নামিয়ে দিয়েছে। আমার তো তার জন্য কোনো অনুমতি কাজ করছিল না। আচ্ছা, অবিবাহিত অবস্থায় বাচ্চা পেটে আসলে মায়া লাগে না? মনে হয় লাগে না। আমার লাগেনি। তখন সম্মানটাই আগে আসে। মা বাবার কাছে নিজের কথা এগুলো কত মনে পড়ে। যেই সন্তানকে দেখিনি, তার জীবন না থাকলেও আমার কিছু যায় আসে না, তা আমি ঠিক মতোই বুঝতে পেরেছিলাম। এই তো ঠিক 2 ঘন্টা আগের কথা। নিজেকে হাসপাতালে বিছানায় আবিষ্কার করি। সবটুকু মনে পড়ছে, আমি রাস্তায় দাঁড়িয়ে আমার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিলাম। করতে করতে একটা সময় মাথা ঘুরতে শুরু করে। হাত পা কাঁপছিল। তখন দেখি সে আসছে। ঠিক কিছুক্ষণ পর আমার কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করতে পেরেছিলাম। কিন্তু তখন চোখে মুখে অন্ধকার দেখেছিলাম। পিছনে ঘুরে তাকানোর মতো শক্তি পাচ্ছিলাম না। তার উপরে রোদের তীর্যকর্ষতা, সব মিলে আমি যে অবস্থায় রাস্তার মধ্যে অচেতন হয়ে পড়ি। হসপিটালে জ্ঞান ফেরার পর নার্স বলল, কেমন লাগছে এখন? ভালো। আমাকে কে নিয়ে এসেছে? আপনার স্বামী। বুঝতে পারলাম ও হয়তো এনেছে আমাকে। আর হাসপাতালে স্বামী বলে পরিচয় দিয়েছে। কোথায় উনি? বাইরে আছে। একটু ডেকে দিবেন? দিচ্ছি, বলে নার্স চলে গেল। ও ভেতরে এলো। অ্যাবর্শন করাতে হবে। হ্যাঁ। কেমন আছো তুমি? ভালো। আমি কেমন আছি জিজ্ঞেস করবে না? ও হ্যাঁ। তুমি সুস্থ হয়েছো তো এখন? কথার ধরনটা আমার খুব কষ্ট লাগলো। শরীর ভালো না লাগা সত্ত্বেও বললাম, চলো তাহলে। ডাক্তার আসে এখনও আমি সব করে রাখেছি। অ্যাবর্শন করতে গেলাম। একজন মধ্যবয়সী নার্স আমাকে বেশ কিছুক্ষণ দেখলো তাকিয়ে। তারপর জিজ্ঞেস করলো, আসলে বাচ্চাটা ফেলে দিবেন? আমি একটু চমকে উঠলাম। উনি আবারও বলল, বাচ্চা তো আল্লাহর রহমত। আমাদের মনে হচ্ছে প্রথম বাচ্চা, এটা রাখতে পারতেন। ওনার কথা শুনে ডাক্তার একটা ধমক দিয়ে বলল, এইখানে তোমার কাজ শেষ, যাও। সে কিছু না বলে চলে গেল। অ্যাবর্শন হয়ে গেল। আমার শরীরটা কাঁপছে, কিন্তু মনটা হালকা হয়ে গেল। মাথার একটা বোঝা গেছে এমন লাগছে। আমার বয়ফ্রেন্ড আমাকে একটা রিক্সা করে বাড়ি পর্যন্ত দিয়ে গেল। রাস্তায় কারোর সাথে একটা কথাও বললাম না, কেউ কারোর সাথে। আমি শুধু অবাক হলাম ওর আচরণে। এই ছেলেকে আমাকে ভালোবাসে না, ভালোবাসলে এরকম আচরণ কিভাবে করেছে? ওর কি মায়া লাগে না আমার জন্য? তাহলে এত পাষাণ্যের মতো করছে কেন আমার সাথে? আমি কি ওর পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছি না? আমার ভালোবাসায় কি কোনো কমতি ছিল? 8-10 জন মেয়ের প্রেম করতে গিয়ে যা যা দেয় আমিও তো তাই দিয়েছি। আমার সম্ভ্রম, আমার সবই তো ওকে দিয়ে দিয়েছি আমি। আর কি বাকি আছে? কোনো রকম গোসল করে শুয়ে পড়লাম। মা আপু খেতে ডাকলো অনেকবার। আমি উঠে যাওয়ার মতো শক্তি পাচ্ছিলাম না। ঘুমিয়ে পড়লাম। কখন নিজেও বলতে পারলাম না। জীবনটা অনেক বিষাক্ত মনে হতে লাগলো।
দিন যায়, কিছুই ভালো লাগে না। মনে হয়েছিল অ্যাবর্শন করার পর খুব ভালো লাগবে, কিন্তু তা হয়নি। ও মাঝে মাঝে যোগাযোগ করতো, আবার মন না চাইলে অনেক দিন করতো না। একটা সময় আমি চেষ্টা ছেড়ে দিলাম জোরপূর্বক যোগাযোগ করার। ও চাইলে কথা বলতো, না চাইলে বলতাম না। দেখতে দেখতে 4টা বছর কেটে গেল। আমার আপুর এর মাঝে বিয়ে হয়ে গেল। তার স্বামীরা 2 ভাই, 1 বোন, বেশ উচ্চশিক্ষিত আর ভালো একটা পরিবারে আমার বোনের বিয়ে হলো। সে বেশ সুখে আছে, একটা পরীর মতো মেয়ে হয়েছে আপুর। আমার পরিবারের এখন বাবা মা আর আমি আছি। একদিন দুপুরে আপু আর দুলাভাই এসে বাবাকে দাওয়াত করেছিল, আমরা সবাই মিলে খাচ্ছি। তখন দুলাভাই বলেছে আমাকে দিয়ে তার ছোট ভাইকে বিয়ে করাতে চান। কথাটা শুনে আমার গলা দিয়ে আর খাবার নামছে না। বাবার দিকে তাকিয়ে দেখি তার মুখে একটা হাসি ফুটে উঠল। মা ও চেহারা একই অভিব্যক্তি। বাবা জানতে চাইলেন তাদের বাসায় সবাই আমাকে পছন্দ করে কিনা। আপু বললেন সবাই পছন্দ করে আমাকে, তারা চাইলে আমাদের আংটি সামনে শুক্রবার পরিয়ে দিয়ে পাকা কথা দিয়ে দেবে। আপু, বাবা মা তারা আমাকে একটা বারও কিছুই জিজ্ঞেস করলো না। দুলাভাই আমাকে জিজ্ঞেস করতে বলায় তারা বলল আমার জন্য তাদের মতামতই সব। আমি একটা মিনিটের জন্য মুখে হাসি ফোটাতে পারলাম না। আপু দুলাভাই যাওয়ার পর আমি ওকে ফোন দিলাম। রিং বাজলো অনেকবার, কিছুক্ষণ পর বন্ধ করে দিল ফোনটা। আমি খাটে বসে বসে কান্না করতে লাগলাম। আর ভাবছিলাম আগের জীবনটাই তো ভালো ছিল, এখন কেমন যেন হয়ে গেছে। আমি ওকে এখনও ভালোবাসি, ও তো অন্য সাথে নেই। তাহলে সম্পর্কটা আর আগের মতো নেই কেন? আমাদের মাধুর্যহীন সম্পর্ক কেন? হঠাৎ করেই আমি এমন কি করলাম যে ওর অপ্রিয় হয়ে গেলাম? আমার সব তো ওকে আমি দিয়ে দিয়েছি। এই অবস্থায় অন্য একজন পুরুষকে কিভাবে বিয়ে করব আমি? এত সম্ভব না। আমার মনে তাও ছিল, আছে, আর হয়তো ভবিষ্যতেও থাকবে। এমন সময় যদি ও ফোন না ধরে কি করব আমি? ও যদি ঠিক না থাকে তাহলে বাসায় কি করে ওর কথা বলবো? সিদ্ধান্ত নিলাম কাল ওর বাসায় যাব। সকালে ভার্সিটিতে না গিয়ে ওর বাসায় গেলাম। দারোয়ান বলল ও বাসায় নেই। ওর অফিসে গেলাম, দেখি ও সেখানেও নেই। রিসিপশনের মেয়েটাকে বলল স্যার একটু পরে আসবে, উনি মিটিংয়ে গেছেন এক কোম্পানির সাথে। আমি বসে অপেক্ষা করতে শুরু করলাম। এখন ওর ব্যবসা অনেক বড় হয়ে গেছে, ব্যস্ত। বুঝতে পারলাম তার মন চায় না সব আগের মতো সে পেতে চায়। প্রায় ঘন্টাখানিক পর ও এলো, আমাকে দেখে কেবিনে নিয়ে গেল। আমি রুমে ঢুকে ওকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। কাঁদতে কাঁদতে বললাম আপু রাশিদ ভাইয়ের সাথে আমাকে বিয়ে দিতে চায়। ও শান্ত গলায় জিজ্ঞেস করলো তুমি কি চাও? আমি ওর দিকে তাকিয়ে বললাম তুমি জানো না? তোমার মুখ থেকে শুনতে চাই। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। তুমি আমাকে বিয়ে না করলে আমি মরে যাব। বাসা থেকে বিয়ের ডেট ফিক্সড করেছে, আগামী শুক্রবার তার আংটি পরাতে যাচ্ছে। তুমি বাসায় যাও। ওর কথায় অনেক অপমান লাগলো। তারপরও বেহায়ার মতো জিজ্ঞেস করলাম কি করবো এখন? বাসায় যাও। আমি বিয়ের কথা জিজ্ঞেস করলাম। সে আমাকে ছাড়িয়ে বলল বিয়ে করবা? আর কি করবা? আমি আর একটা কথাও বললাম না। কান্না করে বাড়ি ফিরে এলাম। এসে দরজা লাগিয়ে বসে রইলাম। কখন সন্ধ্যা হয়ে এলো আমি বুঝতেই পারলাম না। মা দরজায় নক করে বলল রাশিদ ভাই এসেছে আমার সাথে দেখা করার জন্য। আমি আমার সতীত্ব হারিয়ে ফেলেছি। এরপর যদি কাউকে বিয়ে করি তাতে এত বড় ধরনের সমস্যা হতে পারে। একজনকে ধোঁকা দেওয়া হবে, আবার সেই পরিবারের সাথে আমার বোনের সংসারও জড়িত। এসব ভেবে একটা কঠিন পদক্ষেপ নিলাম। রাশিদ ভাইকে জানিয়ে দিব আমার ব্যাপারটা সব। আজ এই মুহূর্তে তাকে সবটা বলে দেব। মাকে জিজ্ঞেস করলাম রাশিদ ভাই কোথায়? উনি কোথায় মা? মা বলে ছাদে গিয়েছে। ছাদে যাওয়ার জন্য ঘরে মেইন গেট খুলতেই আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সাথে সাথে যেন 2 পা পেছনে চলে গেলাম আমি। চলবে।